হাওড়াঞ্চলে বাঁধ নির্মাণে অনিয়মের বক্তব্য থেকে সরে আসলেন মন্ত্রী, দায়ী করলেন পাহাড়ি ঢলকে। যে দুর্নীতির কথা বলা হয় এটা আছে, এটা আমরা বন্ধ করার চেষ্টা করছি। আমার বাঁধের উচ্চতার উপর দিয়ে যদি পানি চলে যায়, বৃষ্টি যদি হয়, এটা পানি উন্নয়নের ব্যর্থতা হবে কেন? সুনামগঞ্জে গ্রাম পর্যায়ে ডিলার না থাকায় ক্ষতিগ্রস্তদের হাতে চাল না পৌঁছানোর অভিযোগ, ভুক্তভোগীদের দীর্ঘ অপেক্ষা। মানুষ অতিরিক্ত বেশি চাল হয় না, ফুসে না গিয়া অনেক মানুষ কই থেকে আইয়া মনে ওরা পাতারে ঢুকিয়া ডাকিয়া মনে ওরা চাল নিয়ে যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় অপারেশন ঈগল হান্ট সমাপ্ত। আত্মঘাতী বিস্ফোরণে জেএমবি নেতা আবু সহ 4 জন নিহত, ব্রিফিংয়ে পুলিশ। স্ত্রী সন্তান জীবিত উদ্ধার। দেশের বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলগুলোকে উন্নত তথ্য প্রযুক্তির আওতায় আনা হবে বললেন প্রধানমন্ত্রী। মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড ঘোষণা। ঢাকার কামরাঙ্গীর চর থেকে অপহরণের 24 দিন পর জুরাইন থেকে উদ্ধার হল শিশু সুমাইয়া। এক নারী সহ 2 জন গ্রেফতার। মাধ্যমিকের 12টি বিষয়ের পাঠ্যপুস্তক সহজ করে আগামী বছরই দেয়া হবে জানালেন শিক্ষামন্ত্রী। কোচিং, বাণিজ্য ও গাইড বই বন্ধে আইন চূড়ান্ত। এবং স্থানান্তর জটিলতায় 1,500 কোটি টাকার রপ্তানি আদেশ বাতিলের দাবি চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের। ক্ষতিপূরণ না পেলে বিসিকের বিরুদ্ধে মামলার হুমকি। হাওড়া অঞ্চলে বাঁধ নির্মাণে অনিয়মের বক্তব্য থেকে সরে আসলেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এই অঞ্চলে বন্যার জন্য দায়ী করলেন পাহাড়ি ঢলকে। রাজধানীতে ব্লু ইকোনমি বিষয়ে এক সেমিনারে একথা বলেন তিনি। এর আগে গত 23 এপ্রিল সচিবালয়ে ব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রী বলেন, বাঁধ নির্মাণে দুর্নীতির কারণে সুনামগঞ্জে বন্যা হয়েছে। মার্চের শেষ সপ্তাহের পর থেকে সুনামগঞ্জের হাওরগুলোতে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ভেসে যেতে থাকে একের পর এক এলাকা। এপ্রিলে পানির তীব্রতায় বাঁধ ভেঙে সৃষ্টি হয় বন্যার। বিষাক্ত পানির কবলে মরে যায় মাছ, হাওরের হাঁস, পচে যায় ফসল। হাওর নির্ভর ওই অঞ্চলের কয়েক লাখ মানুষ দিশেহারা হয়ে পড়ে। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে অন্তত 6 লাখ টন ধানের উৎপাদন কম হবে বলে জানানো হয়। প্রশ্ন ওঠে, হঠাৎ করেই এমন বিপর্যয়ের কারণ কি? হাওর অঞ্চলে বন্যার জন্য বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ আনেন স্থানীয়রা। বিভিন্ন মহল থেকেও পানি উন্নয়ন বোর্ডের গাফলতির অভিযোগ ওঠে। এমন পরিস্থিতিতে গত 23 এপ্রিল খোদ পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদও বাঁধ নির্মাণে অনিয়মের বিষয়টি স্বীকার করেন। যে দুর্নীতির কথা বলা হয় এটা আছে, এটা আমরা বন্ধ করার চেষ্টা করছি। আমরা 50% বিল আমরা পেমেন্ট করিনি, কারণ আমরা তাদেরকে বলেছি যেহেতু আমরা কাজের পোস্ট ওয়ার্ক মেজারমেন্টে নিতে পারছি না এবং আমরা সেই কাজ দেখিনি, আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি, সেই কারণে কিন্তু আমরা গতবার 50% পেমেন্ট ইন জেনারেল আমরা কিন্তু কর্তন করেছি। এই বক্তব্যের 4 দিন পরেই তিনি তার বক্তব্য থেকে সরে এসে দাবি করলেন, হাওর অঞ্চলে বন্যার জন্য পানি উন্নয়ন বোর্ড দায়ী নয়। বৃষ্টি যদি হয়, এটা পানি উন্নয়নের ব্যর্থতা হবে কেন? বৃষ্টি 1100 মিলিমিটার বৃষ্টি হয়েছে চেরাপুঞ্জিতে, টোটাল প্রাকৃতিক কারণে। পানির উচ্চতা বেড়েছে। পানি যদি 5 মিটারে থাকতো বা 6 মিটারে যদি থাকতো, তারপর যদি আমি বাঁধ ভাঙতো, তাহলে আমি বলতাম বাঁধের জন্য ভেঙে গেছে। কিন্তু আমার বাঁধের উচ্চতার উপর দিয়ে যদি পানি চলে যায়, সেটা তো আমার করার কিচ্ছু নেই। একটাই চার্জ করতে পারেন যে আপনারা 6.5 মিটার করলেন কেন? হাওর অধিদপ্তরের বিদেশে থাকা কর্মকর্তাদের জন্য কোনো কাজ আটকে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় বাঁধের উচ্চতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে। ওনাদের জন্য কোনো ডিসিশন আটকে নাই। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। সরকার সুনামগঞ্জের হাওড়াঞ্চলে খোলা বাজারে চাল ও আটা বিক্রির পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা দিলেও ডিলার কম থাকায় এর সুফল পাচ্ছেন না বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।
ডিলার সংখ্যা বাড়ানো সহ ইউনিয়ন পর্যায়ে ওএমএস সুবিধা দেওয়ার দাবি তাদের। এদিকে জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ওএমএস এর চাল ও আটা সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা শহরের নির্দিষ্ট ডিলার অফিসের সামনে লাইনে বসে থাকতে দেখা যায় সুনামগঞ্জের হাওড়াঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের। ইউনিয়ন পর্যায়ে ডিলার না থাকায় চাল ও আটার জন্য গাড়ি ভাড়া দিয়ে উপজেলা শহরে আসতে হয় বলে অভিযোগ তাদের। এছাড়া শহরবাসীর সঙ্গে প্রতিযোগিতা করে চাল ও আটা সংগ্রহ অনেক সময়ই অসম্ভব হয়ে পড়ে বলে জানান তারা। গাঁও সেন্টার নাই দেখে আমরা শহর আইসি চাউলের লাগে যে আমরা গাঁও জৈতুন সেন্টারে গেছে খুব ভালো হয়েছে। এখন আমরা একটা সুবিধা করে দেব তোমরা, আমরা বাদুরপুর তো নিয়ে যাই, এখানে আমরা চাল নিতাম পারি না। মানুষ অতিরিক্ত বেশি চাল ওই না ফুসে না গিয়া অনেক মানুষ কই থেকে আইয়া মনে ওরা পাতারে ডুবকিয়া টাইকিয়া মনে ওরা চাল নিয়ে যায়, আর আমরা পিছনে পড়ে যাই বাদে আমরা কই আমরা চাল দিয়ে দেন, ওই চাল অফিসের চাল নাই। বুধবার জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সুবিধার জন্য খোলা বাজারে চাল ও আটা বিক্রির পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা দেন। এ কর্মসূচির আওতায় জেলার 36,000 দুর্গত মানুষের মাঝে চাল ও আটা বিক্রি করা হবে। 27 তারিখ থেকে আমরা প্রতি ডিলারের মাধ্যমে 2 মেট্রিক টন করে চাল বিক্রির সিদ্ধান্ত পেয়েছি। তাছাড়া খাদ্য বান্ধব কর্মসূচিও এপ্রিল মাসে চলমান আছে। ইতিমধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকেও আরো 1,50,000 ফ্যামিলিকে প্রতি মাসে 30 কেজি করে ক্ষতিগ্রস্ত কৃষক এবং প্রান্তিক ফ্যামিলিকে সহযোগিতা দেওয়ার কর্মসূচিও চলমান আছে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। তবে এখনো পানিতে তলিয়ে আছে হাওরের 1.5 লাখ হেক্টর জমির ধান। সময় সংবাদ, সুনামগঞ্জ। এদিকে গত কয়েকদিনের টানা বর্ষণে শরীয়তপুরে 20,000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এতে দিশাহারা হয়ে পড়েছেন কৃষক। হবিগঞ্জের লাখাই উপজেলায় তলিয়ে যাওয়া হাওরের ধানে পচন ধরায় কেটে ফেলছেন কৃষকেরা। এছাড়া নাটোরের চলনবিলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরে গত কয়েকদিনের প্রবল বর্ষণে তলিয়ে গেছে মাঠের পর মাঠ ফসলি জমি। নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ সহ 6 উপজেলার প্রায় 20,000 হেক্টর জমির ফসল এখন পানির নিচে। বিভিন্ন সবজি সহ ধান ও পাট পানিতে ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এর মধ্যে 15,000 হেক্টর জমির পাট সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। কিস্তি করে ঋণ পিন করে এই টাকা ঋণ করে ধান লাগাইছি, ধান পানির নিচে। পানিতে পাট ধান যা ছিল সব তলায় গেছে, পাট হলো এক কানি, ধানও কানিখানি। এ অবস্থায় কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলার কৃষি বিভাগের কর্মকর্তা। পেকে গেছে শতকরা 80 বা তদুর্ধ্ব এই জমির ধানগুলা দ্রুত কেটে নেওয়ার জন্য আমরা কৃষকদের পরামর্শ প্রদান করছি। প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা কৃষকদের কৃষি বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে আসছি। এদিকে হবিগঞ্জের লাখাই উপজেলায় 14,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে 8টি ইউনিয়নে 12,000 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। পচন ধরায় হাওর থেকে কাঁচা ও আধা পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। 25-30 কানি জমি গেছে। আমি আজকে আমার কোনো উপায় হিসেবে আমি আজকে আমার একজনের জমির ধান কাটাইছি। আমি 30 টাকা করছিলাম, দিন ভিনু করিয়া বন্যা সব রয়ে গেছে। আমি কিভাবে চলবো, কিভাবে খাইমো পোলা পুরুলিয়া। নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতির পরিমাণ নিরূপণ ও পরিত্যক্ত স্লুইস গেট সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। তাসমিন আফরোজ, সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে জঙ্গি আবু ও তার 3 সহযোগী সহ 4 জন নিহত হয়েছে। তবে জীবিত অবস্থায় জঙ্গি আবুর স্ত্রী ও সন্তানকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিকেলে অপারেশন ঈগল হান্ট নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন। ব্রিফিংয়ে আরও জানানো হয়, সোয়াট তার অভিযান শেষ করলেও জঙ্গি আস্তানায় পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিটের অভিযান চলবে। উদ্ধারকৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সকালে অপারেশন ঈগল হান্ট এর শুরুতেই বাড়িটির ভেতরে প্রবেশের চেষ্টা চালায় সোয়াট সদস্যরা। এ সময় কয়েক দফা গুলি ও বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বাড়ির ভেতর থেকে। পরে সোয়াটের পাশাপাশি অভিযানে যোগ দেয় পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঝিন্টু হাজির বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে গতকাল সন্ধ্যায় অভিযান শুরু করে তারা। এদিকে নিরাপত্তার জন্য পুরো এলাকায় এখনো বহাল রয়েছে 144 ধারা।
ছোট মাসুম বাচ্চা ছিল, তার যাতে কোনো ক্যাজুয়ালিটি না হয় আমরা বারবার চেষ্টা করেছি, আহ্বান করেছি আমার সদস্যরা তাদেরকে নিরাপদে আমাদের কাছে হস্তান্তর করার জন্য, যার কারণে আমাদের আজকে সারা দিন এভাবে সময় গিয়েছে। সোয়াতের অপারেশন শেষ হয়ে গেল, এখন আমাদের যে বোম ডিসপোজাল টিম তারা কাজ করছে, এর পরবর্তী পর্যায়ে আমাদের যে সিআইডি ক্রাইম সিন আছে তারাও কাজ করবে। আবু সহ তার আরো 3 জন সহযোগী তাদের মৃতদেহ ভিতরে পাওয়া গেছে এবং সবগুলো এক্সপ্লোশনে মারা গিয়েছে পর্যন্ত প্রাথমিকভাবে আমাদের ধারণা। আর যাদেরকে আমরা উদ্ধার করেছি সামান্য আহত অবস্থায় আবুর স্ত্রী এবং শিশুটাকে, তাকে আমরা ওই হাসপাতালে ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দিয়েছি। শিবগঞ্জে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, সরাসরি চলে যাচ্ছি সেখানে। এর আগের খবরগুলোতে জানাচ্ছিলাম যে হয়তো নাই, আপনি আমাকে বলেন ভাই, আমি বলে দিচ্ছি। ওকে ভাই, হ্যাঁ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে যেই বাড়িটি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছিল সোয়াতের, শিবগঞ্জ থেকে রিপোর্টার সাইফুর রহমান রকি যোগ দিয়েছিলেন আমাদের সাথে অভিযানের সর্বশেষ সম্পর্কে জানাতে। সন্ধ্যার সময়ে আরো থাকছে নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির মামলায় রেলের সাবেক জিএম ইউসুফ আলী সহ 3 কর্মকর্তার 4 বছর করে কারাদণ্ড, 5 আসামি খালাস। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোকে পর্যায়ক্রমে ডিজিটাল প্রকল্পের আওতায় আনার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহেশখালীকে দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড প্রকল্প হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এক অনুষ্ঠান থেকে চট্টগ্রাম বন্দরের 130 বছর পূর্তি উপলক্ষে পোর্ট এক্সপোরও উদ্বোধন করেন তিনি। বন্দরের সুনাম বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের দক্ষিণ উপকূলীয় এলাকার পিছিয়ে পড়া দ্বীপ মহেশখালী ডিজিটাল বাংলাদেশের অংশ হিসাবে দেশের সর্বোচ্চ উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সুবিধার আওতায় আসলো এই প্রত্যন্ত অঞ্চলটি। এখন থেকে 3.25 লাখ দ্বীপবাসী শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি সহ প্রযুক্তি নির্ভর সেবা পাবে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের অংশ হিসাবে সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড মহেশখালী প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মহেশখালীর একটা সংযোগ, এই সময় তিনি পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত সব অঞ্চলকে ডিজিটাল প্রকল্পের আওতায় আনার ঘোষণা দেন। শুধু মহেশখালী না, আমরা পর্যায়ক্রমিকভাবে আরো এরকম যে সমস্ত বিচ্ছিন্ন এলাকা আছে সেই সব এলাকায়ও আমরা এই ডিজিটাল পদ্ধতিটা চালু করে দেব। জলবায়ু পরিবর্তনের ফলে যে অসুবিধাটা দেশের মানুষের হতে পারে বা কখনো আবহাওয়া খারাপ হলে সেই তথ্যটাও যেন খুব সহজে দ্রুত পেয়ে তার জন্য যথেষ্ট ব্যবস্থা করতে পারে, সেক্ষেত্রেও এই ডিজিটাল পদ্ধতি বিরাট অবদান রাখবে। এই অঞ্চলের উন্নয়নে সব রকম প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, তাতে ওই অঞ্চলের মানুষ তারা আরো উন্নত মানের শিক্ষা সুযোগ পাবে, চিকিৎসা সেবার সুযোগ পাবে, তাদের কর্মসংস্থানের সুবিধা হবে, আর ওই দ্বীপে বসেই বিশ্বটা তাদের হাতের মুঠোয় চলে আসবে। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের 130 বছর উপলক্ষে আয়োজিত পোর্ট এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, দক্ষ, নিরাপদ ও পরিবেশ বান্ধব বন্দর গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের যে প্রতিবেশী দেশগুলি আছে তাদেরও এই বন্দর ব্যবহার করার সুযোগ রয়েছে, যা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আরো বেশি উন্নতি হবার সম্ভাবনা আছে। একটা দক্ষ, নিরাপদ এবং পরিবেশ বান্ধব বন্দর হিসেবেই গড়ে তোলার লক্ষ্য আজকে এই এক্সপোতে ঘোষণা করা হয়েছে। কাজে আমি মনে করি যে এটা অত্যন্ত জরুরি। কাজে সেদিকে লক্ষ্য রেখে সকলে মিলে একসঙ্গে কাজ করতে হবে যেন এই বন্দর আরো সুনাম অর্জন করতে পারে। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরে কর্মরত অবস্থায় বিভিন্ন সময়ে হতাহত শ্রমিকদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা।
ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে মনে করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি। সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্গো বিমান নিষেধাজ্ঞা ইস্যু সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য একটি ব্রিটিশ কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে ক্যামেরনকে জানান প্রধানমন্ত্রী। এ সময় ক্যামেরন শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন। তিনি আরও জানান, ব্রিটিশ উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ডক্টর গফুর রিজভী, ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক উপস্থিত ছিলেন। যুগের সঙ্গে সঙ্গতি রেখে নবম ও দশম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত সহ 12টি বিষয়ের পাঠ্যপুস্তক সহজ করে আগামী বছরই বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কোচিং, বাণিজ্য এবং নোট বই ও গাইড বই বন্ধের বিধান রেখে শিক্ষা আইন চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিকে শিক্ষা খাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ শিক্ষাবিদদের। পহেলা জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সারা দেশের স্কুল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণের পরপরই পাঠ্য বইয়ের নিম্নমান, ভুল ছাপা, বিখ্যাত কবি সাহিত্যিকদের লেখা বাদ দেওয়ার বিষয়ে সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়টি সামনে রেখে মাধ্যমিকের পাঠ্যপুস্তক ও বর্তমান কারিকুলাম পরিমার্জনে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠকে শিক্ষার মানোন্নয়ন প্রশ্নে বাজেট বরাদ্দ এবং গাইড বই বন্ধে গণমাধ্যমের ভূমিকা রয়েছে বলে মত দেন ডক্টর জাফর ইকবাল। যদিও বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ যে এডুকেশনে তাদের জিডিপি 6% খরচ করবে, কিন্তু আমাদের এডুকেশনে অনলি 2.2% জিডিপি খরচ করা হয়। আমরা যখনই নাকি এডুকেশনের কথা বলি, আমরা কয়েকটা জিনিস বলি। একটা বলি গাইড বই বলি, এটা বন্ধ করতে হবে, নোট বই বলি বন্ধ করতে হবে, কোচিং বলি বন্ধ করতে হবে। কিন্তু আমাদের পত্র পত্রিকায় ডেইলি শিক্ষা পাতা কিংবা এই ধরনের নামে যে গাইড বই ছাপানো হয়, সেই ছাপানোটা বন্ধ করবো। আপনাদের প্রতি আমার এই অনুরোধটা থাকলো। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার বিষয় এবং সময় কমিয়ে আনা, উত্তরপত্র মূল্যায়নে বৈষম্য কমিয়ে আনার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। পাঠ্যপুস্তকের ক্ষেত্রে, সেটা পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে, নম্বর দেওয়ার ক্ষেত্রে, আমাদের সাবজেক্ট বাছাইয়ের ক্ষেত্রে, বই কমায় নিয়ে আসার ক্ষেত্রে, এই সব কিছু মিলিয়েই আমরা একটা আরো উন্নত মানের এবং সহজীকরণ করার চেষ্টা করব, যাতে ছেলেমেয়েরা চাপ বা বোঝা বোধ না করে। পরীক্ষা একটা দীর্ঘ সময় ধরে চলে, এইটা কমিয়ে আনা আমাদের সকলেরই দাবি। কোচিং, বাণিজ্য ও গাইড বই বন্ধে আইন প্রণয়নের পাশাপাশি পাঠ্যপুস্তক সহজ ও যুগোপযোগী করতে 12টি বিষয়ের পাঠ্যপুস্তক পরিমার্জন করা হচ্ছে বলে জানান তিনি। বাংলা সাহিত্য, ইংলিশ ফর টুডে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা, গণিত, উচ্চতর গণিত, বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, এই 12টা বইয়ের উপর কাজ চলতেছে এবং কাজ যারা করতেছেন তারা এটা বলতেছেন যে অনেক সহজ করা যাবে। পরীক্ষার উত্তরপত্র সঠিক মূল্যায়নে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। আমরা আইন করে নিয়ে আসতেছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। পাকিস্তানের বাংলাদেশ সফর স্থগিত করায় বিস্মিত বিসিবি। দুই বোর্ডের সমঝোতার বিষয়টি সত্য নয়, জানালেন বোর্ড পরিচালক। সাভারের চামড়া শিল্প নগরী পুরো প্রস্তুত না করেই হাজারীবাগে উৎপাদন বন্ধ করে দেয়ায় 1,500 কোটি টাকার রপ্তানি আদেশ বাতিল হয়েছে বলে দাবি করেছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। বিসিকে ক্ষতিপূরণ না দিলে আদালতে যাবেন বলে জানান সংগঠনের নেতারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে 9 দফা দাবি বাস্তবায়নের দাবি জানায় সংগঠনটি। 8 তারিখ থেকে অদ্যাবধি 1500 কোটি টাকা আমাদের ক্ষতি হয়েছে এবং প্রত্যেক দিন কিন্তু আমরা শত শত কোটি টাকা আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। সুতরাং এই ক্ষতিপূরণ পুরো বিসিককে বহন করতে হবে এবং আর যদি বিসিক আমাদেরকে এই ক্ষতিপূরণ না দেয় তাহলে আমরা আদালতের দ্বারস্থ হব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সম্পূর্ণ আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেব। কারখানা বন্ধ থাকাকালীন সময়ে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য মালিকদেরকে সরকারের পক্ষ থেকে এককালীন অর্থ বরাদ্দ দিতে হবে। আগামী 2-1 দিনের মধ্যেই স্বাভাবিক হবে ডলারের দাম। সেই সঙ্গে রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর একথা বলেন মন্ত্রী। চলতি মাসে ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয় নিয়ে বৈঠক করবেন বলেও জানান তোফায়েল আহমেদ। রোজার মাসে যাতে
পণ্যের মূল্য স্বাভাবিক থাকে এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে। ইতিমধ্যেই ব্যাংকগুলোকে টাকাও দিচ্ছে, ডলার দিচ্ছে, এবং যার কারণে কমে যাচ্ছে এবং আশা করি আমরা কমে যাব। সোলা সহ চাহিদার থেকে অনেক বেশি আমাদের আমদানি হয়েছে, সুতরাং বাজার স্বাভাবিক থাকবে এই ব্যাপারে আমি ইনশাল্লাহ নিশ্চয়তা দিতে পারি। সারা দেশে আমরা টিসিবির মাধ্যমে, আমাদের টিসিবি নাও টোটালি প্রস্তুত। আমাদের যে চিনি, মসুর ডাল, ছোলা, সয়াবিন রমজানের 15 দিন পূর্বে শুরু হয়ে 1 মাস চলবে, এটা আমরা খোলা বাজারে ছাড়বো, এটা 1 মাস চলবে। চট্টগ্রামে রেলের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির 2টি মামলায় পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা সহ 3 সাবেক কর্মকর্তাকে 4 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেয়া হয়েছে 5 আসামিকে। সকালে বিভাগীয় বিশেষ জজ রুহুল আমিন এই রায় দেন। রায়ে রেলের ফুয়েল চেকার নিয়োগে দুর্নীতির মামলায় ইউসুফ আলী মৃধা, ওয়েল চেয়ার অফিসার গোলাম কিবরিয়া এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাফিজুর রহমানকে 2 বছর করে কারাদণ্ড এবং 10,000 টাকা করে জরিমানা করা হয়। সহকারী কেমিস্ট নিয়োগ পরীক্ষায় দুর্নীতির আরেকটি মামলায় একই সাজা দেওয়া হয় তাদের। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় 5 পরীক্ষার্থীকে খালাস দেওয়া হয়। 2010-11 সালে রেলওয়ে নিয়োগ পরীক্ষার খাতায় অকৃতকার্যদের উত্তীর্ণ করা সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। তদন্ত শেষে 2012 সালে তাদের বিরুদ্ধে মামলা 2টি করে দুদক। পরে 36 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। অপহরণের 24 দিন পর রাজধানীর কদমতলী থেকে 4 বছরের শিশু সুমাইয়াকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরো 3 জনকে আটক করা হয়। তবে কি উদ্দেশ্যে সুমাইয়াকে অপহরণ করা হয়েছিল তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। 2রা এপ্রিল কামরাঙ্গীর চরের নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হয় 4 বছরের শিশু সুমাইয়া। পরিচিত অপরিচিত নানা জায়গায় খোঁজ করেও সন্তানের কোনো হদিস না পেয়ে কামরাঙ্গীর চর থানায় অপহরণের মামলা করেন সুমাইয়ার বাবা। তদন্তে নামে পুলিশ। এক পর্যায়ে রাজধানীর কদমতলী এলাকার একটি বাসা থেকে সুমাইয়াকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় বৃষ্টি ও তার বাবা সিরাজুল ইসলামকে। আটক করা হয় আরো 3 জনকে। পুলিশ জানায় সুমাইয়ার পরিবার যে বাসায় ভাড়া থাকতো সেখানে আগে ভাড়া থাকতো বৃষ্টি। ঘটনার দিন বাড়ির মালিকের সঙ্গে দেখা করার কথা বলে বাসায় আসে বৃষ্টি। এরপর থেকেই নিখোঁজ সুমাইয়া। কি উদ্দেশ্যে সুমাইয়াকে অপহরণ করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। কিছুটা তথ্য এটা পেয়েছি যে সে মাঝে মধ্যেই তার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে তার যাতায়াত ছিল, সে 3-4 বার গিয়েছে। তো কেন সে সুমাইয়াকে নিয়ে গিয়েছিল সে সঠিক কোনো জবাব এখনো পর্যন্ত দেয় নাই। আমরা আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। আমরা নিশ্চয়ই এটার মোটিভটা কি আমরা অচিরে এটা উদ্ঘাটন করতে পারব। এদিকে নিজের সন্তানকে ফিরে পাওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুমাইয়ার বাবা। আমার কাছে কোনো কেউ মুক্তিপণ বা কোনো কিছুর জন্য ফোন করেনি। আমি স্যারের নির্দেশে আমি এটা মামলা করলাম। এই পর্যন্ত তো আমার বাচ্চার অনেক জায়গায় খুঁজলাম, ঢাকা শহর বহু জায়গায় খুঁজলাম। আমার কথা হলো যে এই বাংলাদেশের বুকে আমার মতো যেন কোনো মা বাবার বুক খালি না হয়। পুলিশ প্রশাসন যারা আছে সবার কাজে আমি সন্তুষ্ট। পারিবারিক কলহের কারণে বৃষ্টির পরিবারকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল বলেও জানান সুমাইয়ার বাবা জাকির হোসেন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় বাংলাদেশ সীমান্তের কাছাকাছি সন্ধান পাওয়া গোপন সুড়ঙ্গ পরিদর্শন করেছে বিজিবি ও বিএসএফ। সকালে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্সেস বিএসএফ এর সেক্টর পর্যায়ের 2টি প্রতিনিধি দল সুড়ঙ্গ পথটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিজিবি জানায় বাংলাদেশ সীমান্ত থেকে 150 গজ দূরের এই সুড়ঙ্গ পথটি পুরোপুরি ভারতের ভেতরে। সম্প্রতি বিএসএফ সীমান্ত চৌকির কাছে কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে করা প্রায় 100 মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়ার দাবি করে বিএসএফ। পাকিস্তানের বাংলাদেশ সফর স্থগিতের সিদ্ধান্তে বিস্মিত বিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খানের মন্তব্য অযৌক্তিক বলে দাবি বিসিবি পরিচালক জালাল ইউনুসের। দুদেশের বোর্ডের মধ্যে সিরিজ স্থগিতের বিষয়ে কোনো সমঝোতা হয়নি বলেও নিশ্চিত করেন তিনি। জালাল ইউনুস বলেন, পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ দলকে পিসিবির দেয়া প্রস্তাব নিয়ে ভাবনার কোনো সুযোগ নেই। বাংলাদেশ দলে শ্রীলঙ্কা সফরের সময় আনুষ্ঠানিকভাবে পিসিবি চেয়ারম্যান নিশ্চিত করেছিলেন পূর্ব নির্ধারিত জুলাই-আগস্টেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু দিনক্ষণ না যেতেই সুর পাল্টেছে পাকিস্তান।
খোড়া যুক্তি দেখিয়ে আপাতত বাংলাদেশ সফর করবে না বলে জানিয়েছে পিসিবি। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে পিসিবির চেয়ারম্যান জানিয়েছেন 2012 ও 2015 সালে দুবার বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে তারা। এই সময়ে বাংলাদেশ দল পাকিস্তান সফর করেনি, তাই পাকিস্তান সফর স্থগিত করেছে। দেশটির বোর্ডের এমন সিদ্ধান্তে চরম বিস্মিত বিসিবি। 2015 সালে কিন্তু তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল যে তারা গত 2 বছর 15, 16, 17 মানে এরপরে যে 2টা সিরিজ এখানে বাংলাদেশে তারা খেলবে এবং এটা নিয়ে একটা ফিনান্সিয়াল ইস্যু ছিল, এটার একটা সেটেলমেন্টে সেটাও সেই সময় করা হয়েছিল এবং বলা হয়েছিল যে তারা 2017 সাল পর্যন্ত ঢাকাতেই খেলবে এবং অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের এফটিপি সিরিজ আমরা এখানে খেলতে চাচ্ছি। তো আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি তাদের কাছ থেকে কোনো কনফার্মেশন পাইনি, সেটা স্টেটমেন্ট, মিডিয়া স্টেটমেন্ট অনুযায়ী তারা বলছে যে তারা হয়তো এই ট্যুর পোস্টপোন করেছে, বাট আমরা এখন অফিসিয়ালি কনফার্ম না। যদিও ভেতরের খবরে ইঙ্গিত মিলছে অন্য কিছুর। 2015 সালে বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সিরিজ থেকে $3.25 লাখ মার্কিন ডলার পেয়েছিল পাকিস্তান। এবারও বিসিবির কাছে তেমন দাবি জানিয়ে সাড়া না মেলায় গড়িমসি শুরু করেছে পিসিবি। অথচ পিসিবি প্রধানের দাবি বাংলাদেশ সফর নাকি দুই দেশের ক্রিকেট বোর্ডে সমঝোতার মাধ্যমেই নেওয়া হয়েছে, কিন্তু বিসিবি বলছে কথাটি সত্য নয়। চাচ্ছিল যে বাংলাদেশ টিম 2টা টি20 পাকিস্তানে গিয়ে খেলুক এবং বাকিটা আমাদের এখানে সিরিজটা কন্টিনিউ করুক, কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো প্ল্যান নাই বাংলাদেশ টিম ওখানে গিয়ে খেলুক। ক্রিকেট এখন বাণিজ্যিকীকরণের কালো থাবায় আবদ্ধ, এটা নতুন কিছু নয়, আর সে কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় অপারেশন ঈগল হান্ট সমাপ্ত। আত্মঘাতী বিস্ফোরণে জেএমবি নেতা আবু সহ 4 জন নিহত, ব্রিফিংয়ে পুলিশ। স্ত্রী সন্তান জীবিত উদ্ধার। হাওড়াঞ্চলে বাঁধ নির্মাণে অনিয়মের বক্তব্য থেকে সরে আসলেন মন্ত্রী, দায়ী করলেন পাহাড়ি ঢলকে। ডিলার না থাকায় ক্ষতিগ্রস্তদের হাতে চাল না পৌঁছানোর অভিযোগ। দেশের বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলগুলোকে উন্নত তথ্য প্রযুক্তির আওতায় আনা হবে বললেন প্রধানমন্ত্রী। মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড ঘোষণা। ঢাকার কামরাঙ্গীর চর থেকে অপহরণের 24 দিন পর জুরাইন থেকে উদ্ধার হল শিশু সুমাইয়া। এক নারী সহ 2 জন গ্রেফতার। এবং মাধ্যমিকের 12টি বিষয়ের পাঠ্যপুস্তক সহজ করে আগামী বছরই দেওয়া হবে জানালেন শিক্ষামন্ত্রী। কোচিং, বাণিজ্য ও গাইড বই বন্ধে আইন চূড়ান্ত। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়ের।